আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনারা দেখছেন বিয়ন্ড বর্ডার্স স্পোর্টস প্রেজেন্ট দ্য ফুটবল ইনসাইটস। আমি আপনাদের সাথে আছি রাহুল ইসলাম শান্ত এবং আমি ইকবাল মাহমুদ। আজকে আমরা রিসেন্ট ফুটবলের ট্রেন্ডিং কিছু নিউজ নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। ইকবাল ভাই, আজকে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা শুরু করব? আজকে আসলে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে কথা বলতে পারি, তবে শুরুটা আমার মনে হয় কমিউনিটি শিল্ডের যে লাস্ট ম্যাচটা দেখলাম আমরা লিভারপুল আর ক্রিস্টাল প্যালেসে, এটা নিয়ে আসলে কথা বলা শুরু করা যায়। আচ্ছা ইকবাল ভাই, আপনার কাছে কি মনে হয়, আমরা যেখানে দেখলাম লিভারপুল লাস্ট সিজনটা পুরোটা ডমিনেট করে একটা প্রিমিয়ার লিগ সিজন শেষ করলো এবং তারা কোনো ধরনের বিগ সাইনিং ছাড়া তারা প্রিমিয়ার লিগে একচেটিয়া ভাবে আগানো ছিল এবং তারা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড পর্যায়ে আপনার গ্রুপ পর্যায়ে কি তারা নাম্বার 1 টিমে হিসেবে তারা গেল গ্রুপ পর্যায়ে খেলতে। সেখান থেকে ক্রিস্টাল প্যালেসের কাছে পেনাল্টি শুট আউটে যে হারটা, এটা কিভাবে দেখেন আপনি? আচ্ছা, এখানে ক্রিস্টাল প্যালেসের যদি বিষয়টা আমি দেখি, লিভারপুল লাস্ট সিজন অবশ্যই অনেক ভালো ছিল এবং ক্রিস্টাল প্যালেসের যদি শেষটা দেখেন, একটা কথা আছে না যে শেষ ভালো যার সব ভালো তার, ব্যাপারটা আসলে সেরকমই। ক্রিস্টাল প্যালেসের সিজনের শেষে আসলে একটা ট্রফি এবং ওই যে আপনার গিয়ার আপটা, ওদের টিম স্পিরিটটা, ওই জায়গা থেকেই আসলে ক্রিস্টাল প্যালেসের আমার মনে হয় ঘুরে দাঁড়ানোর শুরুটা। আসলে আমরা যদি গত ম্যাচের স্ট্যাটিস্টিক্সটা দেখি, দেখা যাচ্ছে যে ক্রিস্টাল প্যালেস কিন্তু 14টা শট নেয় এবং যার মধ্যে 4টা অন টার্গেট ছিল, এবং লিভারপুল 12টা নেয় যার মধ্যে 5টা অন টার্গেট ছিল। তো এখানে কিন্তু আসলে খুবই কম্পিটিটিভ একটা স্ট্যাটিস্টিক্স। সো আমরা বুঝতে পারছি যে কোন অংশে কিন্তু আপনার ক্রিস্টাল প্যালেস ছাড় দিয়ে খেলেনি গত ম্যাচটা। তো এখানে আসলে তাদের মানে ছোট করে দেখার আসলে কিছু নেই। এবং একটা ম্যাচ যখন আসলে টাইব্রেকারে যায়, ওখানে আসলে আমার মনে হয় যে ভাগ্য আসলে অনেক বড় একটা ফ্যাক্ট, যদি না কেউ এমি মার্টিনেজের মতো অতিমানবীয় হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা যদি টাইব্রেকারের শুরুটাও দেখি, অবশ্যই ভালো ছিল না লিভারপুলের। আমরা 3টা পেনাল্টি মিস, যেটা আসলে মানে বিশেষ করে সালার মতো প্লেয়ার, তা ম্যাকলিস্টার কিন্তু ভালো আসলে পেনাল্টি শুট আউটে, তারপর এলিয়ট যেটা মিস করে। তো সব মিলে আসলে মানে ওভারঅল লাকটাও যেরকম লিভারপুলের ফেভারিট ছিল না, সেরকম আসলে পারফরমেন্স বা টিম স্পিডের জায়গায় ক্রিস্টাল প্যালেস অনেক আগানো ছিল। ইকবাল ভাই, আমি একটু আপনাকে থামাই, সেটা আমরা দেখলাম 2টা বড় সাইনিং থেকে কিন্তু লিভারপুল গোল পেল। ওদের কি রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড, যার রিপ্লেসমেন্টে ফ্রিম্পংকে নিয়ে আসা হলো লেভারকুজেন থেকে, এবং তার সাথে গিয়ে আমরা একে থেকে দেখলাম যারা গোল পেল, যিনি গোল পেলেন এর পরেও যারা লাস্ট সিজনের প্রমিসিং প্লেয়ার ছিল, যার থেকে হয়তো গিয়ে দর্শকরা কিছুটা আশাবাদী ছিল যে হয়তো সালা এই ম্যাচে গোল করবেই, কিন্তু সেখান থেকে দেখলাম গিয়ে গোল আসলো না, উল্টো আরো পেনাল্টি মিস আউট। এবং তাদের মিডফিল্ডের সব থেকে বড় ভরসা যে গিয়ে ম্যাকলিস্টার, যাকে গিয়ে আপনার ধারণা করা এনজো ফার্নান্দেজের থেকে এখন ম্যাকলিস্টারকে গিয়ে বেশ বড় ভাবে গিয়ে দর্শকরা একসেপ্ট করে থাকে। তো তার মতো প্লেয়ার পেনাল্টি শুট আউট মিস। এই লিভারপুলের ফিউচার নেক্সট সিজনে আপনার কত দূর আপনি দেখতে পান এই টিম নিয়ে? শুধু আমি লিভারপুলেরটা জানতে চাচ্ছি। আচ্ছা, লিভারপুলের আসলে আমরা ট্রান্সফার উইন্ডোটা নিয়ে সামনে কথা বলবো। তো তার আগেও যদি আমি মানে গত সিজনের প্রেক্ষাপট এবং সামনে ফিউচার নিয়ে বলি, সেক্ষেত্রে আসলে ম্যাকলিস্টার বা লিভারপুলের নতুন অ্যাড হলো ভার্টস। তো লিভারপুলের মিডফিল্ড কিন্তু আরো স্ট্রং হয়েছে। তো মধুর সমস্যা আসলে পড়ার একটা চান্স আছে। আপনি যদি দেখেন যে লিভারপুলের মিডফিল্ডে ভার্টস নতুন অ্যাড হয়েছে, পাশাপাশি সাবোজলাই আছে, ম্যাকলিস্টার আছে। সো এই জায়গায় আসলে আপনি যদি সবাই আসলে ভালো পারফর্ম করতে থাকে, সেখানে আসলে বলা যাচ্ছে না যে কে আসলে মেইন 11-এ জায়গা করে নিবে। তবে লাস্ট সিজনে অবশ্যই ম্যাকলিস্টার একটা ভালো পারফর্মার ছিল। তো সেই জায়গা থেকে যদি আমি ফিউচারটা দেখি, আসলে এখন কিন্তু মিডফিল্ডের বাহিরেও আসলে স্ট্রাইকার নিয়েও লিভারপুল অনেক চিন্তা করছে। যেমন আমরা অলরেডি 100 মিলিয়নে একজন কনভার্ট করলো, পাশাপাশি সামনে ইশাকের পিছনে ছুটছে। সবকিছু মিলে আসলে লিভারপুল সামনের সিজনটা মানে ভালোভাবেই আসলে শুধু
প্রিমিয়ার লিগ না, চ্যাম্পিয়ন্স লিগকেও আসলে টার্গেট করেই যে আগাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় ভালো কিছুই হবে লিভারপুলের জন্য। ইকবাল ভাই, ট্রান্সফার মার্কেট নিয়ে যেহেতু কথা উঠলো, চলেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের কিছু বড় ট্রান্সফার নিয়ে, বড় দলের ট্রান্সফার গুলো নিয়ে আলোচনা করি। এবং হচ্ছে গিয়ে আমিও জানতে চাই, প্লাস হচ্ছে গিয়ে আমাদের দর্শকরা হয়তো আমাদের এর থেকে শুনতে চাবে যে আপকামিং রিসেন্ট মার্কেটের কি অবস্থা, এবং বড় বড় প্লেয়ার গুলো কাদের কোন দলে গেল, এবং কোন কোন দল কোন সুপারস্টারকে তারা দলে বেরালো। সো চলেন আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাশন করি। হ্যাঁ, অবশ্যই। এখানে আসলে যদি ট্রান্সফার উইন্ডোর কথা বলি, এবার আসলে যে জিনিসটা মেনশন করতেই হয়, অন্যান্যবার আমরা সবসময় যেভাবে আসলে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনাকে ট্রান্সফার মার্কেটে অনেক কিছু করতে দেখি, এবার কিন্তু সিনারিওটা একটু ডিফারেন্ট। এবার আসলে মানে প্রিমিয়ার লিগের যে ক্লাবগুলো এরা আসলে খুব ভালোভাবেই মাঠে নেমেছে, এবং সবচেয়ে এখন পর্যন্ত একটা মার্কেটে ডমিনেন্স দেখা যাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। তো শুরুটা যদি আমি করতে পারি ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে, যারা আসলে মানে খুব খারাপ ভাবেই বলা যায় আসলে লাস্ট সিজনটা শেষ করে। তো সেখানে সিস্কার যে অনবোর্ড হওয়ার বিষয়টা নাম্বার 9-এ, এই জায়গাটা নিয়ে আপনি কি বলতে পারেন? মানে সম্ভাবনার জায়গাটা কতটুকু ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য? ভাই, এমন একটা টিমের নাম আপনি বললেন, মানে শুরুতে হচ্ছে হাসি আসতেছে। ম্যান ইউনাইটেড দর্শকদেরকে আমি বলতে চাই, আপনারা খারাপ ভাবে নিবেন না। দলটার হয়তো হচ্ছে এখন কিছুটা খারাপ সময় যাচ্ছে, বাট এরপরও হচ্ছে আমরা ম্যান ইউনাইটেডের সাথে, যেহেতু হচ্ছে গিয়ে আমরা সবসময় ফুটবলের সাথে। লাস্ট সিজনে আমি এখানে একটু অ্যাড করতে চাই যে ম্যানচেস্টার ইউনাইটেড আসলে এমন একটা ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড যদি নেক্সট 5 সিজনেও যদি আসলে মানে ভালো কিছু না করতে পারে, এদের আসলে ফ্যান বেস বলেন বা ব্র্যান্ড ভ্যালু বলেন, কোনোটাই আসলে কমবে না। সো এখানে আসলে চিন্তার কিছু নেই, কিন্তু সবাই চায় নিজ নিজ ক্লাব আসলে একটা ভালো অর্জন করুক। তো ওই জায়গা থেকে আমরা যারা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান আছি তারা আসলে চাচ্ছি। তো আমার মনে হয় যে যেহেতু সবার মতো ম্যানচেস্টার ইউনাইটেড একটা ভালো সাইনিং করেছে, আমার মনে হয় ভালো কিছু করার অবশ্যই তাদের টার্গেট আছে। তো সেই জায়গায় আপনি সিসকোর সম্ভাবনাটা কিভাবে দেখেন? আর সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার, বিশেষ করে লাস্ট সিজনে যে ভরাডুবিটা আমরা দেখলাম, সেই জায়গায় আসলে আপনার কি মনে হয়? ভাই, আমি প্রথমে বলতে চাই বেঞ্জামিন সিসকো, ওনার হাইট 6'3" যদি আমি ভুল না করি। হয়তো সেট পিস থেকে হচ্ছে গিয়ে খুবই ভালো সুবিধা পাবে ম্যান ইউনাইটেড, কিন্তু আপনার একটা টিমের যখন হচ্ছে আপনার ডিফেন্স মিডফিল্ড সঠিকভাবে সাপোর্ট দিতে না পারবে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আপনি একজন স্ট্রাইকার থেকে কিন্তু সবসময় আপনি আশা করবেন না যে উনি পুরো খেলাটা বের করে দিবেন। আমরা লাস্ট সিজনে দেখলাম যে খারাপের মধ্যেও যদি আমি ভালোর কথা বলি, আমাদের দেশে একটা কথা আছে যে মন্দেরও ভালো। তো আমরা দেখলাম হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ হচ্ছে গিয়ে একাই হয়তো এই দলটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন মিডফিল্ড থেকে। উনি হচ্ছে গিয়ে একবার ডিফেন্সের থেকে, ডিফেন্সিভ মিডফিল্ড থেকে অ্যাটাকিং মিডফিল্ড পর্যন্ত, ইভেন উনি নাম্বার ফলস নাইনের যে পজিশনটা, ওখানে গিয়ে পর্যন্ত হচ্ছে দলকে সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু আপনি যখন হচ্ছে হ্যারি মেগুয়ারের মিস্টেক দেখবেন, ওনার হচ্ছে গিয়ে যখন মিস্টেক গুলো আপনি দেখবেন, এই যখন হচ্ছে গিয়ে আপনি দেখবেন অ্যান্থনির মতো প্লেয়ার যিনি কিনা হচ্ছে গিয়ে এখন লা লিগায় গিয়ে ভালো খেলছে, মানে এখন হচ্ছে সেই টিমটা থেকে আবার সানচো চলে যাবে, মানে এমন একটা গুঞ্জন রয়েছে। আবার হচ্ছে আপনার আর্জেন্টাইন যিনি হচ্ছে গিয়ে লেফট উইং এ খেলেন, গার্নাচো, উনিও হচ্ছে গিয়ে মুভ করবেন এমন একটা হচ্ছে গিয়ে কথা শুনতে পাচ্ছি আমরা। তো সেখান থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ভাইয়া খুবই টাফ এখান থেকে হচ্ছে গিয়ে সামনের দিকে আগানো। এবং আমি এই কথাটা বলতেছি আরেকটা কারণে, কারণ হচ্ছে প্রিমিয়ার লিগ এত বেশি কম্পিটিশন এই টিমগুলোর মধ্যে এখন হচ্ছে। আপনি লাস্ট সিজনে যদি খেয়াল করেন, বোর্নমাউথ আউটস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে একটা রান মেক করছে। আপনি যদি হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন, চেলসি শেষের দিকে তারা হচ্ছে গিয়ে খুবই ভালো একটা রান মেক করছে, এবং হচ্ছে গিয়ে তারা একটা সময় হচ্ছে নাম্বার 2 পজিশনে ছিল। সেখানে হচ্ছে গিয়ে আপনার ম্যান সিটি আছে, যেখানে হচ্ছে গিয়ে আপনার এভারটন, আপনি কাউকে হচ্ছে বাদ দিয়ে কথা বলতে পারবেন না। যেখানে অ্যাস্টন ভিলা হচ্ছে লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে কোয়ালিফাই করে একটা ভালো পারফরমেন্স আমরা দেখেছিলাম। তো সেখানে হচ্ছে গিয়ে ম্যান ইউনাইটেড এই টিম নিয়ে কত দূর আগাবে, এটা হচ্ছে গিয়ে আমি একটু হলে হচ্ছে শঙ্কিত। তবে হ্যাঁ, মানে হচ্ছে আমি যদি আপনাকে অনেস্টলি বলি, একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে এই টিমটা, বাট এই টিমের হচ্ছে গিয়ে আমাদের দেশেও অনেক বেশি ফ্যান, এবং হচ্ছে পুরো বিশ্ব জুড়ে এই টিমের অনেক বেশি বড় একটা ফ্যান বেজ আছে। সো আমরা আশা করি হয়তো তারা এই ব্যাড পেজটা থেকে খুব দ্রুত বের হবে, এবং নতুন সিজন, এবং আমরা সবাই আশা করি
সবগুলো টিমই হচ্ছে গিয়ে ভালো কিছু হচ্ছে গিয়ে আমরা তাদের থেকে কিছু অ্যাকশন, কিছু ডিফেন্স এবং হচ্ছে কিছু মেমোরেবল মোমেন্ট দেখবো। সো আমিও সেখান থেকে আশা রাখতে চাই। তো আপনার সাথে ভাই আমি যেটা অ্যাড করতে চাই, অ্যান্টনির আসলে যে ক্যারিয়ারটা ম্যানচেস্টার ইউনাইটেড, এটা আসলে খুবই আমরা প্রমিজিং হিসেবেই ধরেছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড আসলে হয়তোবা একটা ভালো কিছুই করতে যাচ্ছে, কারণ আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা, তো সেই জায়গায় আসলে খুবই একটা ফ্লপ ছিল ব্যাপারটা, তো আনএক্সপেক্টেডও ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের জন্য জিনিসটা খুবই আশাহত হওয়ারই বিষয়। তো আমরা আশা করবো যে অ্যাটলিস্ট সিসকো বা নতুন যে সাইনিং গুলো হবে এগুলো আসলে এরকম কিছু হবে না, তো তাহলে হয়তো বা বেটার কিছু আমরা সামনের সিজনে অবশ্যই আশা করতে পারি। অবশ্যই। ইকবাল ভাই চলেন আমরা পরের টিম নিয়ে ডিসকাস করি। পরে কোন টিম নিয়ে আমরা ডিসকাস করব? আমরা মনে হয় এবার একটু লা লিগার দিকে যেতে পারি। অবশ্যই অবশ্যই। যদিও বার্সেলোনা আসলে খুব বেশি সাইনিং এর বিষয় নাই, কিন্তু রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলা যায়, কারণ তারা মোটামুটি কিন্তু গত সিজনে আসলে খুব বাজে একটা সিজন গেছে আসলে বলাই যায়। তো সেখান থেকে আসলে যেখানে এমবাপ্পের মতো একটা সাইনিং, এরপরও আসলে ট্রফিলেস, তো বিষয়টা আসলে মানে অনেক খুব সিরিয়াস ভাবেই আসলে রিয়াল মাদ্রিদ নিয়েছে এবং ভালো কিছু সাইনিং আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু বলি আর্নল্ডের বিষয়টা, তারপর আমরা দেখলাম যে আর্জেন্টিনার ফিউচার সেন্সেশন বলতে পারি আমরা মাস্তান্তুনো, তো এরকম আরো কয়েকটা হচ্ছে বলার মতো সাইনিং আছে। তো এগুলো নিয়ে আপনার কি মতামত? লাস্ট সিজনে মাদ্রিদকে খেলাগুলো যখন আমার দেখা হয় পার্সোনালি, তো আমি একজন দর্শক হিসেবে হচ্ছে আমি আশা করবো ভালো ফুটবল যেন খেলে এই টিমটা। কারণ হচ্ছে অন্য যে কোনো টিম আপনার হচ্ছে ট্রফিলিস একটা মৌসুম কাটানো, আর হচ্ছে একটা মাদ্রিদ একটা টিম একটা ট্রফিলিস একটা মৌসুম কাটানো, এর মধ্যে অনেক পার্থক্য আছে। এবং এর মধ্যে এর আগের সিজনেই হচ্ছে এই দলটা অলমোস্ট স্ট্রাইকার লেস, তারা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের উইনার হয় এবং হচ্ছে তারা এই বছর হচ্ছে গিয়ে ডিফেন্স করতেছিল তাদের হচ্ছে ট্রফিটা। তো সেখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই এই প্রথমবারের মতো লা লিগা হিস্ট্রিতে তারা হচ্ছে বার্সার কাছে 4টা ম্যাচেই হচ্ছে পরাজিত হয়। এবং এখানে হচ্ছে শুধুমাত্র যে হচ্ছে কোচের জন্য বা শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার কোনো সিঙ্গেল প্লেয়ারের জন্য বিষয়টা এরকমের না, বাট আমার কাছে মনে হয় ওভারঅল তাদের ডিফেন্সের যে মেইন প্রবলেমটা সেটার কারণেই তাদের হচ্ছে অবস্থাটা হয়। বিশেষ করে হচ্ছে দানি কারভাখালের ইনজুরিটার কথা আপনার মনে আছে কিনা, এটা খুব বেশি সাফার করে। এবং তাদের হচ্ছে লেফট ব্যাকে রেগুলার যে প্লেয়ারের যে হচ্ছে একটা ঘাটতি ছিল, অনেকজন প্লেয়ার হচ্ছে মধ্যখানে ইনজুরিতে ছিল। আমরা ভালভার্দেকে দেখেছিলাম হচ্ছে সে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে সে হচ্ছে রাইট ব্যাক রাইট সব জায়গায় খেলতে দেখি। এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলো থেকে যদি তারা বের হতে না পারে, তারা যদি হচ্ছে এখন আমরা মেজর কোনো ইনজুরি প্রবলেম জানি না, আমরা জাভি আলোনসোর আসার পরে কোচের অধীনে আমরা হচ্ছে কয়েকটা ম্যাচ দেখলাম, যদিও হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপের যে রেজাল্টটা অনেকের মতেই হচ্ছে আশানুরূপ হয়নি। নতুন কোচ আমার মতে তাকে আরো সময় দেওয়া উচিত। তবে যেহেতু হচ্ছে গিয়ে তারা ডিফেন্সের জন্য হচ্ছে গিয়ে প্লেয়ার নিয়ে আসছে, তারা হচ্ছে আর্জেন্টাইন সেন্সেশন ওনাকে নিয়ে আসছেন এবং হচ্ছে ওনারা লেফট ব্যাকে হচ্ছে বেনফিকা থেকে প্লেয়ার নিয়ে আসছেন যার রেকর্ড খুবই ভালো। এবং আমি যদি খুব বেশি ভুল না করি তার লামিন ইয়ামালের বিপক্ষে তার 1v1 এর হচ্ছে রেশিওটা খুবই ভালো। আমি পার্সোনালি আমার কাছে মনে হয় সেই ম্যাচের পরেই হয়তো প্রেক্ষিতে হয়তো তাকে মাদ্রিদ নিয়ে আসছেন। এবং হচ্ছে এইবার যেহেতু হচ্ছে ইনজুরি প্রবলেম গুলো কাটিয়ে সকল প্লেয়াররা ব্যাক করবে মাদ্রিদে, সো আমি মনে করি মাদ্রিদ এবার ভালো কিছু করবে। এবং আমি আপনার জায়গায় আসলে একমত, তবে আমার একটা মানে প্রশ্ন আছে, সেটা হচ্ছে জানি না এটা রিয়াল মাদ্রিদ ফ্যানরা আসলে কিরকম দেখছেন। জাভি আলোনসো আসলে অবশ্যই প্রুভেন একটা কোচ, সে বিশেষ করে বায়ার্ন লেভারকুজেনের সাথে নিয়ে যে ট্রফিটা জিতলো সেটা আসলে খুবই টাফ ছিল। তো সেই জায়গা থেকে পুরো বায়ার্ন লেভারকুজেনকে আসলে চেঞ্জ করে দিয়ে যায় জাভি। তো এরপর যদিও সে এখন রিয়াল মাদ্রিদের মতো বড় একটা কোচিং এর দায়িত্বে আছে, কিন্তু তার আসলে এক্সপিরিয়েন্সের জায়গা তো একটু হলেও মানে গ্যাপ আছে আমার যেটা মনে হয়। আপনি যদি বড় কোনো যারা বর্তমানে আছে, ফর এক্সাম্পল আমি যদি পেপ গার্দিওলার কথা বলি বা হ্যান্সি ফ্লিক, কিংবা আমাদের লিভারপুলের লাস্ট কোচ ক্লপ,
তো এই লেভেলে আসলে কি আদৌ জাবি এখন আছে, বা এই যে এটা একটা তো আলটিমেটলি আপনার একটা বড় ক্লাবকে আপনি যখন কোচিং করাবেন আপনার উপর একটা প্রেশারও থাকবে, তো সেই জায়গা থেকে জাবি অবশ্যই টাইম ডিজার্ভ করে, বাট অনেক কিছু আসলে গোছানোর আছে। আপনার কার্লো যে টিমটাকে রেখে গেছে অনেকটাই কিন্তু এখন দেখবেন মিডফিল্ডটা পুরোটা আসলে নতুন করেই জাবিকে গোছাতে হবে, কারণ সেই আমরা যে সেট একটা মিডফিল্ড দেখতাম ক্যাসেমিরো, ক্রুজ বা মদ্রিসের, সেই জিনিসটাও কিন্তু আর নাই। তো এখানে ইয়াং প্লেয়ার নির্ভর জাবি, অবশ্যই ইয়াং নতুন নতুন সাইনিং দেখছি আমরা, বাট একটা ভালো আসলে সময় কিন্তু আসলে লাগবে। এই সিজনে যদি ফ্যানরা চিন্তা করেন যে খুব ভালো কিছু হয়তো মাদ্রিদ করবে, আমার মাদ্রিদ যদিও আনপ্রেডিক্টেবল, ইউসিএল এ অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হতে পারে এটা বলাই যায়, কিন্তু আমি জানি না লিগে আমার মনে হয় এখনো ডমিনেন্স হয়তো বা বার্সেলোনার কাছেই থাকবে। আপনার কি মনে হয়? আপনি কি মাদ্রিদের নতুন থার্ড কিটটা দেখছেন? সেখানে কিন্তু লেখা আছে যে মাদ্রিদের সেই স্টেডিয়ামের নাম মেনশন করে যে এখানে 90 মিনিট অনেক বড় একটা সময়। হ্যাঁ, এটা আমি জানি না যে অ্যাটলিস্ট ইউসিএল এর জন্য এটা আসলে সত্যি, বাকিটা হচ্ছে আমি জানি না। তবে আমি পার্সোনালি হচ্ছে গিয়ে মনে হয়, বা হচ্ছে অনেকের মতে, এটা শুধু আমার কথা নয়, জাভি আলোনসো কিন্তু হচ্ছে গিয়ে বিশ্বের সেরা সেরা কোচের আন্ডারে খেলছেন। তো উনি একজন বড় কোচ হবেন, বা উনি হচ্ছে কোচ হলেও হচ্ছে ভালো কিছু করবেন, এইটা মোটামুটি হচ্ছে নিশ্চিত ছিল। আপনি যদি একবার চিন্তা করে দেখেন, পেপ গার্দিওলা থেকে মরিনহো, দেন হচ্ছে গিয়ে আনচেলত্তি, সব বিশ্বের বেশ বড় বড় হচ্ছে গিয়ে কোচের আন্ডারে হচ্ছে উনি খেলছেন, এবং হচ্ছে ওনার ট্রফির আমার মনে হয় না হচ্ছে গিয়ে কোনো জায়গায় আপনি বলতে পারবেন যে উনি কোনো একটা মৌসুমে হচ্ছে ট্রফি লেস হচ্ছে গিয়ে তার সিজন কাটাতে হয়েছে। সো এই কারণে হচ্ছে গিয়ে মাদ্রিদের এত ভরসার নাম হচ্ছে জাভি আলোনসো, এবং এই কারণে হচ্ছে গিয়ে সবাই হচ্ছে যারা মাদ্রিদ ফ্যান তারা হচ্ছে গিয়ে আশা করতেছে হয়তো ভালো কিছু হবে। সো আমিও সেখান থেকে আশা রাখতে চাই যে যদিও একজন ইয়াং কোচ, বাট তার হচ্ছে এক্সপিরিয়েন্স যে একদমই কম বিষয়টা এমন না, এবং হচ্ছে অবশ্যই বায়ার লেভারকুজেনের যে কথাটা, যে সিজনে তারা হচ্ছে গিয়ে যেখানে উপহাস করে বলা হতো নেভারকুজেন থেকে সে বায়ার লেভারকুজেনকে ফর দ্য ফার্স্ট টাইম ট্রফি নিয়ে আসছে, এবং দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল একটা সিজন বায়ার লেভারকুজেনের জন্য, এবং এই জন্য লেভারকুজেন লাইফ টাইম হচ্ছে জাভিকে হচ্ছে গিয়ে থ্যাঙ্কস দিবে। সো এই জন্যই হচ্ছে গিয়ে মাদ্রিদ ফ্যানদের এবং হচ্ছে সবার হচ্ছে গিয়ে হোপ যে হচ্ছে এখানে অবশ্যই ভালো কিছু আসবে জাভির থেকে। রাইট, আমরাও আসলে আশা করব সামনের সিজনটা লা লিগাটা আরো জমে উঠুক, এবং বিশেষ করে হ্যান্সি ফ্লিকের যে অফসাইড ট্র্যাপ, এটার বিরুদ্ধে আসলে জাভি কি করে সেটাই আবার দেখার পালা। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমরা ভাই, আপনি যেহেতু মাদ্রিদের কথা তুলেননি, তার সব থেকে বড় রাইভাল ওর তার নেইবার বার্সার কি অবস্থা? আপনার কি মনে হয়? এখনো মানি প্রবলেম, এখনো হচ্ছে গিয়ে আপনি হয়তো মাঠের কোনো একটা হচ্ছে গিয়ে বেঞ্চ সেল করে দিচ্ছেন, ভাড়া দিয়ে দিচ্ছেন, আপনি হচ্ছে কোন একটা রাইটস হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছেন, মানে এইভাবে করে আর কতদিন? বার্সা এই সিজনে ইউসিএল এ অ্যাটলিস্ট আমি বলতে পারবো না, কিন্তু লিগে ডমিনেন্স করার মতো এনাফ আসলে আমাদের স্ট্রেংথ এখনো আছে। আর যদি আরেকটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে একটা প্রবলেম বার্সা ফেস করবে, সেটা হচ্ছে বার্সা কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স লিগ বলেন বা মানে ইউরোপিয়ান লিগগুলোতে আসলে অনেক বছর যাবতই আসলে কিছু করতে পারছে না। তো এই জায়গাটাই কিন্তু আসলে হ্যান্সি ফ্লিকের জন্য প্রেশার, কারণ লিগ কিন্তু মোটামুটি আমাদেরকে অনেক কোচই আসার পর জিতিয়েছে। তো এই জায়গাটাই আসলে হ্যান্সি ফ্লিকের মেইন দায়িত্বের বিষয় আমি মনে করি। তো সে জায়গায় আসলে কিভাবে সে ঘুরে দাঁড়ায় বা কি স্ট্র্যাটেজি নেয়, এটাই আসলে দেখার বিষয়। ইকবাল ভাই, আমি ছোট্ট করে কয়েকটা মানে সাব কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে প্রথমত, আপনি হচ্ছে মার্কাস রাশফোর্ডকে আনলেন ম্যান ইউ থেকে, টার স্টেগেনকে বার্সা কি চায় নাকি টার স্টেগেন বার্সাকে চায়? আপনি হচ্ছে কি এই দুইটা কোশ্চেনে যদি একটু শর্ট করে আমাকে উত্তর দিতেন। আচ্ছা, আমি যদি রাশফোর্ডের কথাটা বলি, রাশফোর্ড আসলে বার্সায় আমার মনে হয় না সত্যি যে অনেক কিছু করতে পারবে। নাম্বার 9 এর জায়গায় আপনি লেভানডোভস্কির জায়গায় যদি একটা রিপ্লেসমেন্ট চিন্তা করেন, হয়তোবা রাশফোর্ড হতে পারে। তবে লেফট উইং এ কিন্তু লাস্ট সিজনে রাফিনা খুব ভালো ছিল। তো আমি জানি না আসলে রাফিনা এবার রাইট উইং এ খেলবে নাকি লেফট উইং এ খেলবে। রাইট উইং এ তো অবশ্যই রাইট উইং এ ইয়ামাল ছাড়া হচ্ছে গিয়ে কাউকে নিয়ে অ্যাকচুয়ালি দেখা হবে না, যদি আমি খুব বেশি ভুল না করে থাকি। আর হচ্ছে
ফারান তোরেস আছে নাম্বার 9 এ হচ্ছে লেভানডস্কি মানে ব্যাকআপ হিসেবে আছে এখন। আর লেফটে হচ্ছে গিয়ে আপনার রাফিনার জায়গায় হচ্ছে গিয়ে রাশফোর্ডকে মনে হয় আমরা দেখতে পারি যদি আমি খুব বেশি ভুল না করি। রাফিনহার লাস্ট সিজনের পারফরমেন্স যদি আপনি দেখেন, মানে যদি না পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিততো, আমার মনে হয় যে রাফিনহা আসলে ব্যালন ডি'র জন্য খুব ভালো একটা ফাইট দিতে পারত অবশ্যই। তো সেরকম একটা পারফরমার আমার মনে হয় না যে এখানে আসলে রাশফোর্ডের খুব বেশি স্কোপ থাকবে নিজেকে প্রমাণ করার। তবুও আসলে বার্সা এমন একটা দল, বার্সা রিয়াল মাদ্রিদ এইসব ক্লাবে যখন একটা প্লেয়ার আসে অনেক প্রেশার থাকে, অল্প সময় আসলে নিজেকে প্রপারলি আসলে প্রুভ করতে হয়, আদারওয়াইজ আসলে দলে জায়গা পাওয়া যায় না। তো যেটাই হোক আমরা আশাবাদী, দেখি কি হয়। আর টের স্টেগেনের জায়গাটা নিয়ে আসলে আমার একটা কথা দর্শকদের কাছেও বলতে চাই, আপনারা যারা আসলে রেগুলার বার্সার খেলা দেখেন, আপনি যদি বিশেষ করে ভালভার্দের যুগটার কথা চিন্তা করেন, ভালভার্দের কোচিং যুগটা, তখন কিন্তু আসলে একটা সময় ছিল যে মেসি একা পারফর্ম করছে এবং সেকেন্ড পারফর্মার হিসেবে দলের ছিল টের স্টেগেন। তো আমরা টানা 2-3 সিজন দেখছি যে বার্সা লিগ জিতছে, যদি ইউসিএল আমরা পাইনি, বাট লিগে যে ডমিনেন্সটা সেখানে আসলে বড় একটা ভূমিকা ছিল টের স্টেগেনের। সো টের স্টেগেন দলের জন্য অনেক কিছু করেছে অবশ্যই। এখন অবশ্য আমরাই দোষ দিচ্ছি যে টের স্টেগেন হয়তো বা স্বার্থপর, নিজে কেন চলে যাচ্ছে না মানে দলের এই সিচুয়েশনে। তো এটা আমি মনে করি আসলে পার্সোনাল ডিসিশন। সবসময় যে সবাই মানে দলের কথাই চিন্তা করবে, নিজের কথা চিন্তা করবে না, জিনিসটা এরকম না। বার্সার আসলে যে সিচুয়েশনটা দিয়ে যাচ্ছে বার্সা, এটা একদিনের না, এটা অনেক দিনের, এটা আস্তে আস্তে আসলে যাবে। তো এখানে আসলে অনেক ভালো লাগা, খারাপ লাগা, পছন্দ অপছন্দ সব মিলেই আসলে আমাদেরকে এই সিচুয়েশনটা ওভারকাম করতে হবে। তো এই জায়গায় আমি আসলে মানে সোলি আমি কোনোভাবেই টের স্টেগেনকে দায়ী করবো না এই সিচুয়েশনের জন্য। ভাই আমরা লা লিগাটা কভার করলাম, আমরা মোটামুটি প্রিমিয়ার লিগের কিছু বিগ সাইনিং নিয়ে কথা বললাম। আমরা দুই একটা হচ্ছে নাম কি নিয়ে আলোচনা করতে পারি, যেমন ধরুন কেভিন ডি ব্রুইনা, উনি হচ্ছে চলে গেলেন নেপোলিতে। আমরা দেখলাম হচ্ছে গিয়ে লুকা মদ্রিচ এই বয়সে এসে হচ্ছে এসি মিলানে চলে গেলেন। আপনার কাছে কি মনে হয় এই সময়ে এসে এই বয়সে এসে কতটুকু হচ্ছে সিরিয়াতে নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন, এবং তাদের থেকে আমরা এত বছর যে পারফরমেন্সটা দেখে এসেছি সেম পারফরমেন্স লেভেলটা কি হচ্ছে এখনো তারা ধরে রাখতে পারবে, বা দর্শকের যে আলাদা একটা ডিমান্ড ওনাদের থেকে, লুকা মদ্রিচ হয়তো হচ্ছে পুরো 90 মিনিটস খেলবে না, কিন্তু যতটুকু সময় খেলবে ততটুকু সে তার ধারাবাহিক পারফরমেন্সটা লা লিগাটা ধরে রাখতে পারবে কিনা সেখানে, এবং হচ্ছে প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা হচ্ছে কি আমরা ডি ব্রুইনা থেকে ইতালিতে দেখতে পাবো কিনা, যদি খুবই সংক্ষেপে একটু বলতেন আমাকে। আমার কাছে যেটা মনে হয়, মদ্রিচ আসলে বয়স তো অনেক হয়েছে, তবে লাস্ট সিজনে যদি আপনি দেখেন রিয়াল মাদ্রিদে কিন্তু মদ্রিচ যথেষ্ট ভালোই ছিল। তো একটা টাইম পর আসলে সবাইকে মুভ করতে হয়, এবং বিশেষ করে নাপোলি বলেন বা এসি মিলান, এই ক্লাবগুলোর হচ্ছে কিন্তু এখন দেখা যায় যে যারা লা লিগা, বিশেষ করে যদি টপ দুইটা টিম বলি, বার্সা রিয়ালে খেলছে বা কোনো প্রিমিয়ার লিগের টপ ক্লাবে খেলছে, এখান থেকে আসলে এরা পরে চুজ করে দেখবেন সিরিয়ার মতো দল, সাধারণত সিরিয়ার একটু সেকেন্ড থার্ড যে দলগুলো আছে এদেরকে। তো সেরকম জায়গা থেকে নাপোলি এবার যথেষ্ট ভালো একটা টিম বলা যায়। তো নাপোলির জায়গাটা, হ্যাঁ, কেভিন ডি ব্রুইনার যদি বলি যে নাপোলিতে আসলে কেভিন ডি ব্রুইনা যথেষ্ট ভালোই করবে আমার মনে হচ্ছে। এবং কেভিন ডি ব্রুইনা কিন্তু এখনো বয়স হলেও ফিজিক্যালিটি বলেন বা মানে সবকিছুই, পেস বলেন, সবকিছু আগের থেকে মানে খুব একটা যে কমে গেছে তা না। তো আমার মনে হয় যে নাপোলির জন্য একটা ভালো আসলে এডিশন হবে মিডফিল্ডে কেভিন ডি ব্রুইনা। আর যদি আমি এসি মিলানের কথা বলি, এসি মিলানের জায়গায় আসলে মদ্রিচ লাস্ট যে সিজনে পারফরমেন্সটা আমরা দেখেছি সেখান থেকে অবশ্যই ভালো পারফর্ম করবে। তবে যখন আসলে একটা টিম ইয়াং নির্ভর হয়, সেখানে আসলে যারা একটু মানে বয়স বেশি থাকে এই প্লেয়ারগুলো আসলে অনেক সময় কোপ আপ করতে একটু ঝামেলা হয়। তো নিজেকে আসলে যদি মানিয়ে নিতে পারে, আমার মনে হয় পারফরমেন্স নিয়ে আসলে ডাউট করার কিছু নাই। মদ্রিচ যথেষ্ট ভালো একটা প্লেয়ার যে আসলে রিয়াল মাদ্রিদে এতগুলো দিন আসলে সার্ভিস দিয়ে গেছেন। সো আমার মনে হয় চ্যালেঞ্জ আছে অবশ্যই, কিন্তু দুইজনই আসলে ভালো করবেন। আর আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, এগুলোর পাশে আসলে কিছু আনএক্সপেক্টেড সাইনিং হচ্ছে আমরা এবার দেখেছি। যেমন আমি যদি বলি, ইনিগো মার্টিনেজের চলে যাওয়া সৌদি প্রো লিগে, নুনেজের চলে যাওয়া,
পাশাপাশি ফেলিক্স তো আনএক্সপেক্টেড ছিল। তো এরকম বেশ কয়েকটা, তারপর আমি যদি আরো অ্যাড করতে পারি ডিপলের বিষয়টা, এমএলএস এ চলে যাও, এই জিনিসগুলো আসলে আপনার কি মনে হয়? আমি প্রথমে আপনাকে হচ্ছে সৌদি লিগের নিয়ে হচ্ছে গিয়ে সংক্ষেপে এটা আমি বলতে চাই, সেটা হচ্ছে ইনিগো মার্টিনেজ উনি বার্সাতে যখন খেলেছেন একজন ক্যাপ্টেনের রোল উনি হচ্ছে গিয়ে প্লে করছেন, উনি একজন লিডারের রোল প্লে করছেন এবং হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে এই বয়সে এসে আপনার হচ্ছে যে পারফরমেন্স তার থেকে হচ্ছে বার্সা লাস্ট সিজনে পেয়েছিল। আমি পার্সোনালি মনে করি বার্সা এটার জন্য হচ্ছে গিয়ে সাফার হবে এবং বার্সার লাস্ট মৌসুমে তাদের হচ্ছে যে প্লেয়ারের ব্যাকআপের যে প্রবলেমটা ছিল, প্লেয়ার রিপ্লেসমেন্টের যে প্রবলেমটা ছিল, এই ধরনের প্লেয়ার চলে যাওয়ার কারণে সেম প্রবলেমগুলো বার্সাকে এই সিজনেও হচ্ছে মধ্য দিয়েও যেতে হবে। আর নুনেজ এবং হচ্ছে ফেলিক্স তাকে ধরা হচ্ছিল নেক্সট পর্তুগালের সুপারস্টার যদি আমি ভুল না করি, এবং দর্শকের অনেক আশা ছিল তাকে নিয়ে, বাট আমরা তাকে অনেকগুলো দলে খেলতে দেখলাম, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, আপনার দেন হচ্ছে এখানে এখন চলে আসলেন উনি সৌদিতে। এটা আমি খুব বেশি অবাক হইনি, কারণ হচ্ছে তার ক্যারিয়ারে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন মানে আমরা দর্শকরা হচ্ছে দেখতে পাই তার থেকে। আর নুনেজের থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল লিভারপুলে উনি যখন আসবেন, নাম্বার 9 জার্সিটা তাকে দেওয়া হয়, কিন্তু উনি কিছু হয়তো খুবই সুন্দর, উনি হচ্ছে ম্যাজিক্যাল হচ্ছে গোল আমাদেরকে উপহার দেয়, কিন্তু ধারাবাহিক যখন আপনি একটা পারফরমেন্স দিতে না পারবেন নাম্বার 9-এ এসে, আমরা দর্শকরা তখন আশা করবো গোল নাম্বার 9 থেকে। আপনার ক্রিয়েটিভ মিডফিল্ডারের জন্য হচ্ছে গিয়ে আলাদা প্লেয়ার আছে, আপনার রাইট উইং লেফট উইং এর জন্য আপনি হচ্ছে গিয়ে আলাদা প্লেয়ার পাবেন, কিন্তু নাম্বার 9-এর যে শর্টেজটা, নাম্বার 9-এর যে হচ্ছে আপনার যে রোলটা, সেটার কাজ হচ্ছে সরাসরি গেমে গোলে ইম্প্যাক্ট রাখা এবং গোল করা। সো সেই জিনিসটা যখন আপনি দিতে না পারবেন, সো একটা লিভারপুলের মতো এত বড় একটা টিম তারা আপনার উপর হচ্ছে ভরসা রাখতে চাবে না, এটাই স্বাভাবিক। আর এমএলএস এর কথা হচ্ছে আমি নিজে পার্সোনালি অবাক হয়েছি। এখানে যদি আমি এভাবে করে একটু চিন্তা করি যে রদ্রিগো ডি পল ওনার এই বয়সে উনি এমএলএস এ চলে আসলেন, আমার মনে হয় উনি লাস্ট সিজনে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে ভালোই খেলেছেন এবং হচ্ছে উনি বেশ একটা শক্ত স্থানে মিডফিল্ডার হিসেবে হচ্ছে রোল প্লে করতো এবং উনি যতক্ষণ মাঠে থাকতো ততক্ষণ হচ্ছে পার্সোনালি অ্যাটলেটিকো মাদ্রিদ একটা আলাদা ধরনের হচ্ছে কি এনার্জি ফিল করতো, আমি এটা নিজে পার্সোনালি মনে করি। আপনি মেসির সাথে ভালো সম্পর্ক বিধায় আপনি একটা টিমে যোগ দিতেই পারেন, কিন্তু সেটা আপনার ক্যারিয়ারের জন্য কতটুকু বেনিফিটেড অ্যাড করে সেটা দেখার বিষয়। কিন্তু আপনার পার্সোনাল হয়তো বেনিফিট হবে এখান থেকে, হয়তো আপনার সাথে ভালো সম্পর্ক কারণে হয়তো হচ্ছে গিয়ে আপনি পার্সোনালি অনেকভাবে বেনিফিট হতে পারেন, কিন্তু আপনি যদি ক্যারিয়ারে বিচার করেন ইউরোপের ফুটবলের মান এবং হচ্ছে গিয়ে আপনি বিশ্বের অন্য কোনো প্রান্তের ফুটবলের মান, তাহলে যদি আপনি মিলাতে যান এটা কখনোই হচ্ছে গিয়ে সমান হবে না। এবং রিসেন্টলি আমাদের এশিয়ার সব থেকে বড় স্টার যদি আমি ভুল না করি সন, উনি কিন্তু হচ্ছে এলএএফসি তে যোগদান করেছেন। তো ওনারা একটা বয়সের পরে যখন হচ্ছে যোগদান করতেছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা আর্লি এজে, আমরা যে দুজন প্লেয়ারকে দেখলাম ইনিগো মার্টিনেজ এবং হচ্ছে নুনেজ ফেলিক্স, তারা হচ্ছে 26-27 বছর বয়সে চলে যাচ্ছে। না, ইনিগো মার্টিনেজ যদিও 34 হয়ে গেছে, তো ওর মানে ইস্যুটা একটু ডিফারেন্ট, বাট নুনেজ, তারপর হচ্ছে ফেলিক্স, তারপর ইভেন সনও আমার কাছে মনে হয় যথেষ্ট ক্যাপাবল এখনো ইউরোপে পারফর্ম করার জন্য। তো এগুলো আসলে আনএক্সপেক্টেড। আর আপনার সাথে আমি যেটা অ্যাড করব যে ডিপলের বিষয়টা, ডিপল, মেসি কিংবা আর্জেন্টাইন যে প্লেয়াররা, এদের না আসলে ওয়ার্ল্ড কাপ যারা পেয়ে গেছে তাদের মধ্যে একটা মানে উদাসীনতা বা এরকম কিছু একটা দেখবেন যে এদের আসলে নতুন করে জয়ের কিছু নাই, মানে এরকম একটা ফিলিংস আসলে এদের মধ্যে দেখা যায়। তো এরকম কারণেই কি আসলে মানে এমএলএস এ চলে যাওয়া আপনার মনে হয়, নাকি জাস্ট বন্ধুত্ব ওই জায়গা থেকেই আসলে চলে যাওয়া? আমি মনে করি আর্জেন্টিনার এই দলটার ম্যাক্সিমাম প্লেয়ারদের
বয়স হয়ে গেছে, আমি যদি ভুল না করি। আর্জেন্টিনার বর্তমান যে ক্যাপ্টেন লিডার মেসি, ওনার যথেষ্ট বয়স হয়ে গেছে। ওনার MLS ওনার জন্য হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গাতেই উনি গেলে ওনার কথাটা ডিফারেন্ট। তা আপনি যদি হচ্ছে ওনার সাথে অন্য কেউ ওনার সেম মানে রোলটা যদি হচ্ছে প্লে করতে যায়, ওনার দেখানো পথে যদি হচ্ছে সবাই হাঁটতে চায়, তাহলে কিন্তু হচ্ছে সেম আউটকামটা আসবে না। সো এখানে হচ্ছে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, ওতামেন্ডির বয়স হয়ে গেছে, আপনি লাউতারো মার্টিনেজ যদিও হচ্ছে উনি এখনো খুব ভালো খেলছেন, বাট আমরা কিন্তু হচ্ছে গিয়ে অলরেডি দেখতেছি আলভারেজ হচ্ছে গিয়ে সেম পজিশনে হচ্ছে রোলটা প্লে করার ট্রাই করতেছে। কিন্তু আপনি হচ্ছে যেসব প্লেয়ারদের একটু বয়স হয়ে গেছে, আপনি যদি হচ্ছে গিয়ে আগুনার কথা চিন্তা করেন, মলিনার কথা চিন্তা করেন, যারা লাস্ট ওয়ার্ল্ড কাপে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে যে তাদের থেকে সেম ধারাবাহিক পারফরমেন্সটা পাবেন, বিষয়টা কিন্তু তেমন হবে না। সো আপনার টিমের জন্য অবশ্যই ব্যাকআপ প্লেয়ার থাকতে হবে, এবং আপনার তরুণদের হচ্ছে আপনার স্কিল এবং হচ্ছে যারা একটু সিনিয়র প্লেয়ার তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আপনার টিমটা গুছাতে হবে। সো পার্সোনাল সম্পর্কটার থেকেও আমি মনে করি একটা প্লেয়ার যদি হচ্ছে গিয়ে তার ক্যারিয়ার দিকে ফোকাস বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দলের জন্য এবং এন্ড অফ দ্য ডে তার নিজের জন্য হচ্ছে গিয়ে আমার কাছে পার্সোনালি মনে হয় বেনিফিটটা অনেক বেশি হয়, এবং তাতে হচ্ছে আমরা দর্শকরা অনেক বেশি অনুপ্রাণিত হই তাকে থেকে দেখার জন্য এবং শেখার জন্য। সৌদি প্রো লিগের যে আরেকটা বিষয়ে, রোনালদো আসলে আল নাসেরে আছে অলমোস্ট কয়টা সিজন দেখছি, কিন্তু একটা বিষয় এখন পর্যন্ত কিন্তু লিগটা আসলে রোনালদো একবারও জিততে পারেনি। তো এবার কিন্তু ভালোভাবেই মোটামুটি আল নাসের দল গোছাচ্ছে মনে হচ্ছে। তো সে জায়গায় কিন্তু আবার কম্পিটিশনে দেখা যাচ্ছে সিমোন ইনজাগি কিন্তু এখন আল হিলালের কোচ। তো সবকিছু উপর আসলে এখন কি মনে হয় আপনার, যে আসলে আল নাসের কি এবার চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি এবার আসলে একটু কঠিনই? আমি আপনাকে মনে করে দিতে চাই, আমরা কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে হচ্ছে আল হিলালকে দেখলাম বেশ ভালো একটা ফাইট আমাদেরকে উপহার দেয়, এবং তার মধ্যে হচ্ছে তারা নতুন সাইনিং, নতুন কোচ যেভাবে নিয়ে আসছে, আল নাসের জন্য টাফ। তবে রোনালদো একটা ট্রফিলেস কোনো একটা লিগ কাটাবে, এবং হচ্ছে তার ক্যারিয়ার যদি হচ্ছে উনি, আমি ধরে নেই যদি এখানে শেষ করে, সে হচ্ছে কোনো একটা ট্রফি ছাড়া একটা লিগ থেকে চলে আসবে, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না। অ্যাজ এ ফুটবল ফ্যান আমি মনে করি হচ্ছে রোনালদো এখানেও উনি একটা ট্রফি হচ্ছে গিয়ে অর্জন করবেন, এবং একটা প্লেয়ার যার বয়স 40, সে হচ্ছে লাস্ট সিজন, এই সিজন আপনি হচ্ছে গিয়ে উনি এখনো টপ স্কোরার, ওনার এখনো বেশ কিছু অ্যাসিস্ট আছে। সো আমি বিশ্বাস করি হচ্ছে গিয়ে আল নাসের অবশ্যই হচ্ছে গিয়ে এই সিজনে হয়তো একটা ট্রফি আমরা তাদের হাতে দেখতে পাবো, এবং আমি স্পেশালি যদি মেনশন করি তো আমাদের দর্শককে, আমরা রোনালদোর হাতে হয়তো হচ্ছে এই মৌসুমে একটা ট্রফি দেখে দেন দেখবো হচ্ছে গিয়ে আল নাসের একসাথে সেলিব্রেট করছে। রাইট, আমিও একমত আপনার সাথে। আমরা যদি আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাই, ব্যালন ডি'অরের আসলে 30 জনের একটা লিস্ট হচ্ছে রিসেন্টলি দেওয়া হয়েছে, তো এটা নিয়ে আপনার মতামত কি? আমরা খুব আনএক্সপেক্টেড আবার এক্সপেক্টেডও বলা যায় যে পিএসজি 9টা প্লেয়ার আছে, আবার আরেকটা পয়েন্ট আছে যে আলভারেজ এত ভালো পারফর্ম করেছে। স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে টোটাল 29টা গোল হচ্ছে লাস্ট সিজনে মানে ছিল। আমি যদি মনে করি 22টা গোল ওনার, আর বাকিগুলো মনে হয় জাতীয় দলের কিছু গোল, ছিল। সবকিছু মিলে আসলে আপনার কি মনে হয় না ব্যালন ডি'অরে আসলে আলভারেজের থাকা উচিত ছিল? আবার পিএসজি যদিও আসলে টিম পারফরমেন্স করেছে পুরো সিজনে, বাট সেই জায়গা থেকে 9 জনই কি আসলে থাকার মতো কিনা, বা আপনার কি মনে হয় ওভারঅল এই লিস্টটা দেখে? আপনি যে পিএসজির যে টিমটা নিয়ে প্রথমে আমাকে বললেন 9 জনের নাম, আপনি আমাকে বলতে পারবেন যে পিএসজির একটা প্লেয়ার যারা ভালো খেলে নাই? আপনি আগে একটু চিন্তা করে দেখেন, তারা হচ্ছে লেফট উইং এ নেপোলি থেকে হচ্ছে গিয়ে তারা প্লেয়ার নিয়ে আসলেন, উনি হচ্ছে দুর্দান্ত পারফরমেন্স করলেন। আপনি দেমবেলেকে হচ্ছে গিয়ে যাকে রেগুলার মাঠে আমরা দেখিনি, সেন্টার ফরওয়ার্ডে খেলাচ্ছে দেমবেলে, এখানে হচ্ছে গিয়ে উনি ধারাবাহিক পারফরমেন্স করতেছেন। রাইট, রাইট উইং এ হচ্ছে গিয়ে আপনার দুয়ে যে ফ্রান্সের নিউ সেন্সেশন অসাধারণ খেললেন ডোনারুমা হচ্ছে পিএসজি নিয়ে ছাড়ার একটা গুঞ্জন চলছে, উনি পিএসজিতে থাকবেন না মনে হয়। লুইস এনরিকের সাথে হচ্ছে পার্সোনাল কোনো ক্ল্যাশ হ্যাঁ, এটা হচ্ছে রিসেন্টলি আমি যেটা দেখলাম, লুইস এনরিকে নিজে আসলে বলেছে যে সে পার্সোনালি আসলে ডোনারুমাকে চাচ্ছে না, এটা আসলে তার ডিসিশন। তারা অবশ্য আমি যদি ভুল না করি লিলে থেকে হচ্ছে নতুন গোলকিপার সাইন করিয়েছেন। সো
আমরা ওই টপিকটাতে হচ্ছে না যাই, আমরা ব্যালেন্ডিয়ারে থাকি। কিন্তু আমি মনে হয় যতগুলো প্লেয়ার মানে আছেন, আমার মনে হয় যে দুজনকে বাদ দেওয়া হয়েছে, সে দুজনও যদি থাকতো আমি খুব বেশি মানে 11 জনের আসলে 9 জনই আসলে হ্যাঁ, ব্যালেন্ডিয়ারের আমি এরপরও বললাম বা বলবো যে আমি অবাক হইনি মোটো। তবে হ্যাঁ, আলভারেজের যে বিষয়টা, সেই ক্ষেত্রে হচ্ছে একটা টিম যখন ট্রফি লেস থাকে, একটা টিম যখন হচ্ছে আপনার ধারাবাহিক পারফরমেন্সটা হচ্ছে তারা বজায় রাখতে না পারে, সেটার ইম্প্যাক্টের কারণে একটা প্লেয়ার পার্সোনালি অনেক সময় দেখা যাচ্ছে কিছু জায়গা থেকে পিছিয়ে যায়। আর আপনি এখানে থেকে যদি এখানে এই লিস্টে যদি হচ্ছে কি আপনি না আসেন, এর মানে এই না যে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে বা আপনার পার্সোনাল কোনো জিনিস হচ্ছে গিয়ে আপনার শেষ হয়ে যাচ্ছে। আমি বিশেষ করি আলভারেজ এই সিজনের হয়তো হচ্ছে গিয়ে লাস্ট সিজনের থেকে আরো বেশি অ্যাক্টিভ থাকবে, আমরা আরো বেশি হচ্ছে তার থেকে গোল দেখবো, এবং হচ্ছে গিয়ে আমি পার্সোনালি চাই যেন হচ্ছে গিয়ে ওনার মতো যে প্লেয়ার যারা হচ্ছে গিয়ে এত বড় একটা ক্লাবের উনি মোটামুটি মেইন ম্যান হিসেবে রোল প্লে করেন। লাস্ট সিজনে খুবই আনফর্চুনেট ওয়েতে হচ্ছে আমরা দেখলাম একটা পেনাল্টি মিস নিয়ে একটু বিতর্কিত একটা ইনসিডেন্ট। সো আমি সবকিছুর পরে বলবো যে আমি দেখতে চাই উনি নেক্সট সিজনে ব্যালেন্ডিয়ারের একজন পারফর্মার হচ্ছে ব্যালেন্ডিয়ার হোল্ডার হিসেবে হচ্ছে নিজে পার্টিসিপেট করবেন, এবং হচ্ছে টপ লিস্টের মধ্যে, টপ 30-র মধ্যে বা টপ 10-এর মধ্যে হয়তো হচ্ছে গিয়ে আমরা তাকে দেখতে পাবো। আমিও একমত। আর সাথে যদি একটু বলি লুইস এনরিকের কথা, আমরা আসলে পিএসজির যে আগের সিজনগুলো দেখতাম, যখন আসলে একটা প্লেয়ার নির্ভর আসলে দল ছিল, যারা মানে 2-3টা প্লেয়ার উপর নির্ভর করছে, যেমন এমবাপ্পে অনেকগুলো সিজন ছিল পিএসজিতে, তারপর মেসি নেইমারের সময়টা, তো সব মিলে আসলে লুইস এনরিক কিন্তু পুরো দলটাকে আসলে চেঞ্জ করে দেয়। তো সে জায়গা থেকে সবাই যেভাবে আসলে পারফর্ম করে, আমার মনে হচ্ছে 9 জন আসলে থাকতে পারে স্বাভাবিক। আর হচ্ছে আমরা যদি অ্যাড করি একটু ব্যালেন্ডিয়ারে, সেখানে হচ্ছে আপনার কি এমন কাউকে মনে হয় যে না, এই প্লেয়ারটা আসলে ব্যালেন্ডিয়ারে থাকতে পারতো, বাট আমরা আনএক্সপেক্টেডলি তাকে হচ্ছে পাচ্ছি না, আলভারেজের মতো? আমি মনে করবো, দেখেন মানে এটা তো হচ্ছে ইউরোপের একটা ট্রফি, যদি আমি অনেস্টলি বলি, কারণ হচ্ছে আপনি এশিয়াতে যদি হচ্ছে অনেক বেশি ভালো পারফরমেন্স করেন, আপনি কিন্তু ব্যালেন্ডিয়ারে থাকবেন না। সো আমি যদি হচ্ছে পার্সোনালি বলি, আমি তো মেসি রোনালদোকে এখনো দেখতে চাই, তো এটা তো হচ্ছে আর সম্ভব না। কিন্তু হচ্ছে গিয়ে ওভারঅল হচ্ছে যে ব্যালেন্ডিয়ারের যে লিস্টটা দেওয়া হয়েছে, আমি পার্সোনালি হচ্ছে বলবো যে না, এখানে হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে যৌক্তিক আপনার হচ্ছে ফুটবলের খেলার যে ভিত্তিতে হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে ব্যালেন্ডিয়ার। আপনি এবার ব্যালেন্ডিয়ারের যে হচ্ছে ট্রফিটা, সেটা অনেক বেশি হচ্ছে গিয়ে ওপেন আপ হয়ে গেছে, এবং অনেক বেশি সবাই ধরে নিচে কে জিতে যাচ্ছেন। তো আমি না বলি, আমি দর্শকদেরকে বলি আর কিছুদিন ওয়েট করুন, আপনারা হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে দেখতে পাবেন ট্রফিটা কার হাতে যাচ্ছে। আমার মনে হয় দর্শকরা অলরেডি বুঝে গেছেন, কারণ এবার আসলে ব্যালেন্ডিয়ারে মানে পারফর্মার বলা যায় একজনই, তো সবাই আসলে কমেন্ট করবেন, আশা করি দেখি। ইকবাল ভাই, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য, এবং আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আমিও কিছু তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানাবেন। আমরা পরবর্তী এপিসোডে আপনাদের এই মতামতগুলো নিয়েই আমরা আলোচনা করব এবং জানাবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো। ধন্যবাদ।